লাইভ শুরু কথা বলে না। স্বাগতম সবাইকে এসপি কোচিংয়ে। এসপি কোচিং হিসাব বিজ্ঞান লাইভ ক্লাসে। তোমাদের সাউন্ডের বিষয়টা একটু আমাদেরকে জানাতে হবে, সাউন্ড ক্লিয়ার কিনা। যারা জয়েন হচ্ছ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে একটু সাউন্ড ক্লিয়ার কিনা জানাও। একটু সাউন্ড ক্লিয়ার কিনা জানাও। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি আজকের লাইভ ক্লাস, ব্যাংক সমন্বয় বিবরণী সেকেন্ড পার্ট। 8:30 টাইম ছিল, আমরা ঠিক 8:30 এই ক্লাস শুরু করব। এখন যদিও 8:30, আমরা কয়েক মিনিট ওয়েট করব। স্যার অবশ্যই উপস্থিত আছেন। তোমরা একটু কমেন্টের মধ্যে জানাই দাও আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, আর শেয়ার করে দাও। শেয়ার করে আমাদেরকে একটু জানাও যে তোমরা শেয়ার করছো। তানভীর ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি একটু লাইভটা শেয়ার করে দাও, বাকিদেরকে দেখার সুযোগ করে দাও। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও আমাদেরকে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। 2026 এবং 27 উভয়ের জন্যই উপকৃত ক্লাস। যে কোনো স্টুডেন্ট যারা 26 বেচে এবং 27 বেচে, দেবনাথ ত্রিনয়, নমস্কার। নমস্কার স্যার। যে কোনো স্টুডেন্ট এসপি অথবা এসপির বাইরে যে কোনো স্টুডেন্ট আমাদের লাইভ ক্লাস ফ্রিতে করার সুযোগ পাচ্ছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। অল ক্লিয়ার, ধন্যবাদ। সবাই জানাচ্ছে ক্লিয়ার। প্রীতি শর্মা, ধন্যবাদ শেয়ার করার জন্য। বাকি যারা অ্যাড হচ্ছ সবাই একটু শেয়ার করে দাও। তোমরা জানো আমরা ফ্রিতে অনলাইন ক্লাস নিলেও তার পেছনে অনেক কষ্ট আছে। তার বিনিময়ে আমরা শুধু চাচ্ছি তোমরা শেয়ার করো, এসপিকে এইটুকু হেল্প করো, শেয়ার করে এটা আমাদেরকে সুযোগ করে দাও সবার কাছে, যাতে সবাই এই ক্লাসটা করে উপকৃত হতে পারে। সবাই একটু শেয়ার করে দাও। আমরা ঠিক 29-এ ক্লাস শুরু করব। আমরা 4 মিনিট ওয়েট করবো। আর তানভীর ইসলাম শেয়ার ডান, ধন্যবাদ শেয়ার করার জন্য তানভীরকে। মাসুদুর রহমান ক্লিয়ার, ভাই একটু শেয়ার করে দাও। 9 জন স্টুডেন্ট জয়েন হয়েছে, কিন্তু শেয়ার শুনছি আমি শুধু 2 জন। বাকিরা কি সমস্যা? শেয়ারগুলো করে দাও। শেয়ার করা জাস্ট আমাদের, তোমরা এটা সিম্পল বিষয়। শেয়ার করলে আমাদের এটা একটা প্রচার, এটা একটা বিজ্ঞাপন। এটা তোমরা বুঝতেছো কেন আমরা বারবার শেয়ার করতে বলি। তো আমাদেরকে হেল্প করার জন্য ধন্যবাদ যারা শেয়ার করতেছো। দেবনাথ ত্রিনয়, ধন্যবাদ। তো একটু শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। এখানে 2 জনের লাভ করবা যারা শেয়ার করতেছে। একটা হচ্ছে আমাদের লাভ, এসপির লাভ হচ্ছে, এসপি কোচিংয়ের লাভ হচ্ছে। সেকেন্ড, যাদের কাছে পৌঁছাচ্ছে, যারা ক্লাসগুলো করেনি কখনো বা করলেও এক্সট্রা নলেজ, বেসিকে প্রবলেম থাকলে, যেহেতু আমাদের ক্লাসগুলো বেসিকের উপর বেস করে, তোমরা জানো বেসিকের উপর বেস করে এই সবগুলো স্লাইড বানানো, তাই যারা ক্লাস করেনি বা করছে বেসিকের প্রবলেম, সবাই উপকৃত হতে পারে। তাহলে তাদের জন্য তোমরা কিন্তু একটা হেল্প করতেছো যারা শেয়ার করতেছো। মেহরিমা নিহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। তো আশা করতেছি সবাই শেয়ার করবা আর ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবা। মাসুদুর রহমান শেয়ার ডান, ধন্যবাদ মাসুদুর রহমানকে আমাদেরকে হেল্প করার জন্য। বাকি যারা আছো আমাদের সাথে সবাইকে আমি বলবো শেয়ার করার জন্য, আর শেষ পর্যন্ত ক্লাসে
উপস্থিত থাকার জন্য। আর যে কোনো কোয়েশ্চেন তোমরা কমেন্টে জানাবা, আমরা পরে অবশ্যই তোমাদেরকে উত্তর দিবে। শুভ্র চৌধুরীকে ধন্যবাদ শেয়ার করার জন্য। বাকি যারা আছো তারা শেয়ার করে দাও। আমরা খুব 1 মিনিট 34 আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা ক্লাস বেশিক্ষণ হবে না, অনলি 1 আওয়ার ক্লাস। আমরা টাইম বরাবর শেষ করব 1 আওয়ারের মধ্যেই। 1 আওয়ারের মধ্যেই আমরা ক্লাস শেষ করব, কিন্তু যেহেতু 1 আওয়ার অনলি তোমাদের থেকে আমরা বলবো তোমরা খাতা কলম নিয়ে একদম যেভাবে তুমি অফলাইন ক্লাস করো ঠিক সেমভাবে পড়তে বসো। 1 ঘন্টা আমাদের সাথে থাকো। তোমার যদি 1%ও লাভ হয় এটা কিন্তু তোমার প্লাস পয়েন্ট, ঠিক আছে? তোমার এখানে ক্লাস করলে তোমার মাথা থেকে কিছু চলে যাবে না, ঠিক আছে? তোমার মাথায় কিছু অ্যাড হবে। তাই আমরা রিকোয়েস্ট করব অনলি 1 আওয়ার আমাদের সাথে থাকো। ফ্রিতে ব্যাংক সমন্বয় বিবরণীর বিভিন্ন বেসিক বিষয় থেকে শুরু করে অ্যাডভান্স বিষয় পর্যন্ত সকল বিষয় তোমরা জানতে পারবে। ওকে, ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য রিকোয়েস্ট থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। গত ক্লাসে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কিছু বেসিক আলোচনা করেছিলাম। আজকে ঠিক তারপর থেকেই আমরা আলোচনা করব। আজকে আমরা দেখব এই যে ব্যাংক সমন্বয় বিবরণীর নগদান বই এবং পাস বই, এই নগদান বই এবং পাস বইয়ের গরমিলের কি কি কারণ থাকে এবং কোন জায়গায় এগুলো ইম্প্যাক্ট ফেলে। নগদান বইতে ইম্প্যাক্ট ফেলে না পাস বইতে ইম্প্যাক্ট ফেলে নাকি বোধ বইতে ইম্প্যাক্ট ফেলে, এগুলো আমরা একটু দেখবো। তো আপনাদের স্লাইড আজকে শুরু হবে হচ্ছে পাস বই ও নগদান বইয়ের মধ্যে যে গরমিলগুলো হয় ওগুলার কারণ দিয়ে। তো আমরা কয়েকটা কারণ লিখেছি, আমরা ডিটেলস আস্তে ধীরে পড়বো। আমরা শুরু করি। প্রথম কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমানতকারীর অজান্তে ব্যাংক কর্তৃক সম্পাদিত লেনদেন। অর্থাৎ ব্যাংক কিছু লেনদেন করেছে আমানতকারীর পক্ষ হয়ে, হয়তো ব্যাংক পরিশোধ করেছে বা ব্যাংক আদায় করেছে আমানতকারীর পক্ষ হয়ে, যেটা আমানতকারী আসলে বলতে পারে না বা জানে না। ওকে, এরপর আসি ব্যাংকের অজান্তে আমানতকারী কর্তৃক সম্পাদিত লেনদেন। অর্থাৎ আমানতকারী নিজে কিছু লেনদেন করেছে, হয়তো কাউকে পরিশোধ করেছে বা কারো কাছ থেকে আদায় করেছে, কিন্তু সেটা ব্যাংক জানে না। ওকে, থার্ড যেটা হইতে পারে সেটা হচ্ছে ব্যাংক আমানতকারী পক্ষ হয়ে আদায় করলে বা পরিশোধ করলে। ব্যাংক যদি আমানতকারী পক্ষ হয়ে কোনো কিছু আদায় করে বা পরিশোধ করে, তাও আমাদের যদি নগদান বইতে সেটার ইনপুট দেওয়া না হয়, তাহলে দুইটা বইয়ের মধ্যে গরমিল বা অমিল দেখা দিতে পারে। ব্যাংক আমানতকারী পক্ষ হয়ে কি কি আদায় করতে পারে? লভ্যাংশ আদায় করতে পারে, বিনিয়োগের সুদ আদায় করতে পারে, কি কি পরিশোধ করতে পারে? পাওনাদারকে পরিশোধ করতে পারে, প্রদেয় বিলের অর্থ পরিশোধ করতে পারে, বা কোনো প্রকার ঋণের সুদও পরিশোধ করতে পারে। এরপর আসেন, ব্যাংক সরাসরি কোনো প্রকার খরচ পরিশোধ করলে বা পাওনাদারকে পরিশোধ করলে, সেম কথা, চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত না হলে, আমি আমার একটা চেক পাওনাদারকে ইস্যুকৃত চেক কথাটার মানে হচ্ছে পাওনাদারকে প্রদত্ত চেক। আমি এই পাওনাদারকে একটা চেক প্রদান করেছি, কিন্তু পাওনাদার চেকটা নিয়ে এখনো ব্যাংকে উপস্থিত হয়নি বা যদি উপস্থিত হতে না পারে। চেক প্রত্যাখ্যান কয় ধরনের বলেছিলাম? 2 ধরনের চেক প্রত্যাখ্যানের কথা বলেছিলাম। একটা হচ্ছে আদায়কৃত চেক প্রত্যাখ্যান, আর একটা ইস্যুকৃত চেক প্রত্যাখ্যানের কথা বলেছিলাম আগে। এই চেক প্রত্যাখ্যানের কারণেও দুই সাইডের গলমিল হতে পারে। থার্ড জিনিস যেটা, লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ব্যাংক সুদ চার্জ করলে, ব্যাংক যদি সুদ চার্জ করে বা সুদ প্রদান করে, তাও দুই দিকে অমিল হতে পারে। এবার একটু দেখি আমরা এই যে দুই দিকে অমিল হয়, ইম্প্যাক্টটা কিরকম। প্রথমে আসি, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। একটু আমরা ডিটেলস জানবো। ইস্যুকৃত চেক এতটুকু দেখি, বলেন ইস্যুকৃত চেক কথাটার মানে কি? একটু কমেন্ট করেন সবাই। ইস্যুকৃত চেক কথাটার মানে কি একটু জানান সবাই। গত ক্লাসে বলেছিলাম ইস্যুকৃত চেক কথাটার মানে কি, এর অর্থ কি? ইস্যুকৃত চেকের অর্থ কি, এর মিনিং কি?
ইস্যুকৃত চেকের মিনিং কি একটু কমেন্ট করেন। জান্নাতুল মাওয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানভীর ইসলাম স্যার কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? একটু জানাবেন সবাই কমেন্ট করে, ইস্যুকৃত চেক কথাটার মানে কি? আচ্ছা, ইয়েস, দেবনাথ ত্রিনয়, ইস্যুকৃত চেক কথাটার মানে হচ্ছে পাওনাদারকে প্রদত্ত চেক। এই পাওনাদারকে প্রদত্ত চেকটা কি বলেছে, ব্যাংকে উপস্থাপিত হয়নি, যা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে কি, আমি যখন আমার পাওনাদারকে, খুব ভালোভাবে খেয়াল করেন, আমি যখন আমার পাওনাদারকে চেক প্রদান করি, আমি আমার বই থেকে কি করি, মাইনাস করি, বাদ দিই, বিয়োগ করি। আমি যখন আমার পাওনাদারকে চেক প্রদান করি, আমি আমার বই থেকে কি করি, মাইনাস করি। ওকে, আমি আমার বই থেকে কি করি, বিয়োগ করি। আমি যখন আমার পাওনাদারকে কোনো চেক প্রদান করি, আমি নগদান বই থেকে কি করি, বিয়োগ করি। কিন্তু ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কথাটার মানে কি, আমি বিয়োগ করেছি কিন্তু পাস বইতে ব্যাংক এখনো বিয়োগ করে নি। ওকে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কথাটার মানে কি, নগদান বই থেকে বিয়োগ করা হয়েছে কিন্তু পাস বই থেকে এখনো বিয়োগ করা হয়নি। এই ইস্যুকৃত চেক বা পাওনাদারকে প্রদত্ত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটার আরো কিছু নাম আছে, এই নামগুলো একটু দেখি। এটার আরেকটা নাম হচ্ছে অনুপস্থিত চেক। এটার আরেকটা নাম কি, অনুপস্থিত চেক। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে বকেয়া চেক। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক। তার মানে ইস্যুকৃত চেকের অপর নামগুলো কি কি, একটা ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, যে কথা, বকেয়া চেক সেম কথা, অনুপস্থিত চেক সেম কথা, আর ইংরেজিতে এটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক। একটু জানান এটার মিনিংটা বুঝছেন কিনা আর এটার ইম্প্যাক্টটা ক্লিয়ার কিনা। নগদান বইতে আমি বিয়োগ করেছি, পাস বইতে বিয়োগ করা হয়নি। এই পুরা লাইনটার মিনিং হচ্ছে এই যে নগদান বই থেকে মাইনাস করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে কিন্তু পাস বইতে মাইনাস বা প্লাস কিছুই করা হয়নি। একটু জানান সবাই বিষয়টা ক্লিয়ার কিনা, তাহলে আমি পরেরটাতে যাব। একটু জানাবেন সবাই। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন সবাই। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই একটু। পরে ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি, খুব ভালোভাবে খেয়াল করেন, ঠিক আগেরটার মতো। ইস্যুকৃত চেক কথাটার মানে কি, ইস্যুকৃত চেক কথাটার মানে হলো পাওনাদারকে প্রদত্ত চেক। খেয়াল করে দেখেন, আমাকে কিন্তু এখানে আগেরটাতে বলেছিল ব্যাংকে উপস্থাপিত হয়নি, কিন্তু এটাতে বলা হয়েছে নগদানভুক্ত হয়নি। তার মানে কি, ইস্যুকৃত চেক ব্যাংক থেকে, ইস্যুকৃত চেক ব্যাংক তার পাস বই থেকে বিয়োগ করেছে ঠিকই, ব্যাংক ঠিকই বিয়োগ করেছে, ব্যাংক ঠিকই বিয়োগ করেছে, কিন্তু নগদান বই থেকে বিয়োগ বা বাদ দেয়া হয়নি। এই কথাটার মিনিং হচ্ছে এই যে ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি, এই কথাটার মিনিং হলো ব্যাংক মাইনাস করছে, ব্যাংক মাইনাস করেছে কিন্তু নগদান বইতে মাইনাস করা হয়নি, নগদান বইতে মাইনাস করা হয়নি। ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি কথাটার মানে হলো ব্যাংক তার পাস বই থেকে বিয়োগ করেছে কিন্তু মক্কেল তার নগদান বই থেকে বিয়োগ করেনি। আর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কথাটার মানে হলো মক্কেল তার নগদান বই থেকে বিয়োগ করেছে কিন্তু ব্যাংক তার পাস বই থেকে বিয়োগ করেনি। একটু জানান এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানান। তার মানে
সব সময় যে ইস্যুকৃত চেক মানে পাস বইতেই বিয়োগ করা হয়নি এমন না, আশেপাশে কি বলছে এটা একটু খেয়াল করবেন। নগদানভুক্ত হয়নি বলেছে নাকি পাস বইতে অন্তর্ভুক্ত হয়নি বলেছে। যদি কিছুই বলা না থাকে তাহলে ধরে নিব যে পাস বইতে অন্তর্ভুক্ত হয়নি। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি কথাটার মানে হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ওকে, ওকে আচ্ছা, সেকেন্ড এটা ক্লিয়ার কিনা একটু বলবেন, এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। যদি এটা ক্লিয়ার হয় আমরা পরবর্তী স্টেপে যাব। ইস্যুকৃত চেক যা নগদানভুক্ত হয়নি। ওকে, ঐন্দ্রিয় চৌধুরী ক্লিয়ার, দেবনাথ রিনো ক্লিয়ার। ওকে, পরের পার্টে যাই। আদায়ের জন্য জমাকৃত চেক, একটু আমাকে জানাবেন আদায়ের জন্য জমাকৃত চেক কথাটার মানে কি? আদায়ের জন্য জমাকৃত চেক এই কথাটার মিনিং কি? আদায়ের জন্য জমাকৃত চেক কথাটার মানে কি একটু জানাবেন। আদায়ের জন্য জমাকৃত চেক কথাটার মানে কি একটু কমেন্ট করেন। আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক কথাটার মানে কি? আদায়ের জন্য জমাকৃত চেক এই কথাটার মানে কি একটু জানান। এটা কোন ধরনের চেক? আদায়ের জন্য জমাকৃত চেক এটা কোন ধরনের চেক? গত ক্লাসে পড়েছিলাম আমরা, একটু জানান। আদায়ের জন্য জমাকৃত চেক মানে কোন ধরনের চেক? একটু কমেন্ট করেন। আদায়ের জন্য জমাকৃত চেক বলতে কোন ধরনের চেককে বোঝানো হয়? আদায়ের জন্য জমাকৃত চেক বলতে কোন ধরনের চেককে বোঝানো হয়? দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক। ইয়েস, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা যে চেকটা পেয়ে থাকি। দেখেন, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক অর্থাৎ আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি বা অনাদায়ী। ঠিক আছে, একটু জেনে নি আগে যে এটার মিনিং কি। দেনাদারের কাছ থেকে আমি চেক পেলাম কিন্তু ব্যাংক সেই চেকটা এখনো আদায় করেনি। অর্থাৎ আমি যখন চেক পেয়েছি দেনাদারের কাছ থেকে, আমি আমার নগদান বইতে কি করেছি? যোগ করেছি। নগদান বইতে কি করেছি? আমি যোগ করেছি। নগদান বইতে অলরেডি যোগ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু পাস বই কি যোগ করেছে? পাস বই এখনো যোগ করেনি। অর্থাৎ নগদান বইতে যোগ করা হলেও পাস বইতে এখনো যোগ করা হয়নি। এই কথাটার মিনিং হলো এই যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক অনাদায়ী কথাটার মানে হলো আমি আমার নগদান বইতে ঠিকই যোগ করেছি কিন্তু পাস বইতে ব্যাংক যোগ করেনি। আচ্ছা, এবার একটু জেনে রাখি যে এই আদায়ের জন্য জমাকৃত চেকের অন্যান্য নামগুলো কি কি। আদায়ের জন্য জমাকৃত চেককে আমরা বলতে পারি যে পথিমধ্যে চেক বা মাঝপথে চেক বা অনাদায়ী চেক বা ট্রানজিটে জমা বা ডিপোজিট ইন ট্রানজিট এই নামেও ডাকা হয়। নামগুলো একটু মাথায় রাখবেন। কি কি বললাম? অনাদায়ী চেক, মাঝপথে চেক, পথিমধ্যে জমা, মাঝপথে জমা, ট্রানজিটে জমা, ডিপোজিট ইন ট্রানজিট, ইংরেজিতে এটাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক অনাদায়ী, অর্থাৎ আমি দেনাদারের কাছ থেকে চেক পেয়ে মাত্রই আমার নগদান বইতে যোগ করেছি কিন্তু ব্যাংক কর্তৃক অনাদায়ী কথাটার মানে হচ্ছে ব্যাংক এখনো যোগ করেনি। একটু জানাবেন এটা বুঝছেন কিনা। এটা বুঝলে আমরা পরের পার্টে যাব। একটু কমেন্ট করেন যে এই পার্টটা বুঝছেন কিনা। ওকে, আমরা তাহলে পরের স্টেপে যাই। আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হলেও নগদান বইতে লেখা হয়নি। দেখেন সেম টপিক কিন্তু এবার ভুল কে করছে? পাস বইতে ভুল হয়েছে, সরি নগদান বইতে ভুল হয়েছে। কিভাবে একটু দেখেন। আদায়ের জন্য জমাকৃত চেক, আদায়ের জন্য জমাকৃত চেক পাস বইতে ব্যাংক কর্তৃক আদায় হলেও নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক কর্তৃক আদায় হওয়া মানে কি ব্যাংক তার পাস বইতে কি করছে? যোগ করে ফেলছে অলরেডি। ব্যাংক অলরেডি তার পাস বইতে কি করেছে? যোগ করে ফেলেছে কিন্তু নগদান বইতে এখনো যোগ করা হয়নি।
ঠিক আছে, এই কথাটার মিনিং হলো এই আদায়ের জন্য জমাকৃত চেক অর্থাৎ দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংক কর্তৃক আদায় হলো। এই ব্যাংক কর্তৃক আদায় হলেও মানে কি ব্যাংক যোগ করেছে, নগদান বইতে এখনো লেখা হয়নি। এই কথাটার মানে কি নগদান বইতে এখনো যোগ করা হয়নি। দেখেন বিষয়টা বুঝছেন কিনা একটু জানান। বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানান। ওকে, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে আমি পরবর্তী স্টেপে যাব, একটু জানান। ওকে, তাহলে আমরা পরের স্টেপে যাই। দেখেন চেক প্রত্যাখ্যান খুব ভালোভাবে দেখেন, এটা ইম্পর্টেন্ট। চেক প্রত্যাখ্যান নিয়ে একটা মাস্ট আসেই, তো আমরা এটা একটু দেখি। দেখেন কি বলছে, চেক প্রত্যাখ্যান বা জমাকৃত চেক প্রত্যাখ্যান বা আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান সেম কথা, ঠিক আছে। এই কথাটার মিনিং কি আগে আমাকে বলেন, চেক প্রত্যাখ্যান বা জমাকৃত চেক প্রত্যাখ্যান দ্বারা আপনি কি বুঝেন একটু জানান, যে জমাকৃত চেক প্রত্যাখ্যান মানে কি, একটু কমেন্ট করেন দেখি কার কার মনে আছে। জমাকৃত চেক প্রত্যাখ্যান শব্দটার মানে কি, জমাকৃত চেক প্রত্যাখ্যান শব্দটার মানে কি একটু জানান, কমেন্ট করেন। জমাকৃত চেক প্রত্যাখ্যান কথাটা দ্বারা কি বুঝাই, এতটুকু বুঝতে পারলে ব্যাংক সমন্বয় বিবরণী ক্লিয়ার। বলেন জমাকৃত চেক প্রত্যাখ্যান দ্বারা কি বুঝাই? জমাকৃত চেক প্রত্যাখ্যান দ্বারা কি বোঝানো হয়? কারো মনে নাই নাকি? আচ্ছা একটু কমেন্ট করেন, জমাকৃত চেক প্রত্যাখ্যান দ্বারা কি বুঝাই? জমাকৃত চেক প্রত্যাখ্যান, জমা করেছে ব্যাংক, চেক বই বাতিল করেছে। আচ্ছা ইয়েস, কাছাকাছি। যে দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক যা ব্যাংক প্রত্যাখ্যান করেছে, দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক যা ব্যাংক প্রত্যাখ্যান করেছে। দেখেন দেনাদারের কাছ থেকে যখন আমি চেক পাই, আমি আমার নগদান বইতে কি করি? আমি আমার নগদান বইতে যোগ করি। দেনাদারের কাছ থেকে যখন আমি চেক পাই, আমি আমার নগদান বইতে কি করি? যোগ করি, ঠিক আছে। কিন্তু ব্যাংক কি আদৌ এটা যোগ করছে? করে নাই, ঠিক আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাংক কখনো ইনভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করে না, ব্যাংক সবসময় ভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করে। তার মানে ব্যাংক এটা কিছুই করে নাই এবং ব্যাংক রাইট আছে, ঠিক আছে। ব্যাংক এটা কিছুই করে নাই, ঠিক আছে। জাস্ট এদূর মাথায় রাখেন, ম্যাথ যখন আমরা করব তখন এটার ইম্প্যাক্ট কি, এটা শুদ্ধ করার উপায়টা কি তখন দেখবো। আপাতত এটার মিনিং হচ্ছে আমি যোগ করেছি ভুলে, আমি ভুলে যোগ করেছি, ঠিক আছে, আমি ভুল করে যোগ করেছি, কিন্তু ব্যাংক ঠিকই আছে, যোগ না করেও ব্যাংক কি শুদ্ধ, ঠিক আছে। আদায় চেক প্রত্যাখ্যানের ক্ষেত্রে কখনোই ব্যাংক ভুল হতে পারে না, কারণ ব্যাংক কখনোই ইনভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করতে পারে না, ঠিক আছে। ব্যাংক সবসময় ভ্যালিড কারণে চেক প্রত্যাখ্যান করে। ভ্যালিড কারণ বলতে কি বুঝায়? প্রত্যাখ্যানের ভ্যালিড কারণ বলছি। প্রত্যাখ্যান কেন করতে পারে? হয়তো চেকে তারিখ ভুল লিখছে, হয়তো চেকে সাইন মিলে না, হয়তো চেকটা ভুয়া চেক, হয়তো চেকটা অন্য কোনো ব্যাংকের চেক যেটা এই ব্যাংকে নিয়ে আসছে, যে কোনো কারণ হইতে পারে, কিন্তু সেটা ভ্যালিড কারণই হবে, যে এই কারণে ব্যাংক ওই চেকের টাকাটা জমা করার জন্য না করে দিয়েছে। ওকে, এতটুকু বুঝেছেন কিনা বলেন? এতটুকু বুঝেছেন কিনা বলেন? দেখেন নগদান বইতে ভুল করে যোগ করা হয়েছে, কিন্তু ব্যাংক আমানতকারী হিসাবে যোগ করেনি, ঠিক আছে। এবং ব্যাংক রাইট কারণেই যোগ করেনি। ইয়েস, ব্যাংক বাতিল করে দিয়েছে। ইয়েস, অপূর্ব সেন রাইট। ওকে, ঠিক আছে। এতটুকু বুঝছেন কিনা একটু জানান। এতটুকু বুঝছেন কিনা জানান। বুঝলে আমি পরের স্টেপে যাব, কারণ এটা প্রত্যেকটা জিনিস একটার সাথে রিলেটেড, ঠিক আছে। সো একটু জানাবেন। ওকে, ঐন্দ্রিতা চৌধুরী, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ।
পরে এসে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান। আচ্ছা, আমাকে কে বলতে পারবেন, একটু কমেন্ট করেন, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটা দ্বারা কি বোঝায়? আগের দিন আমরা পড়েছি যে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটার মানে কি। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটার মানে কি একটু বলেন স্যার, একটু জানান। মিশমা তাবাসসুম বুসছি, রূপশ্রী দত্ত গুপ্তা বুসছি, ওকে, থ্যাংক ইউ। একটু জানান আমাকে যে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটা দ্বারা কি বোঝায়? ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটা দ্বারা কি বোঝায় একটু জানান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটা দ্বারা কি বোঝায় আমাকে একটু জানান। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এই কথাটা দ্বারা কি বোঝায় একটু কমেন্ট করেন। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটার মানে কি? ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এই কথাটার মানে কি? ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান কথাটার মানে কি? নগদান বইতে প্রদেয় চেক প্রত্যাখ্যান, জি, পরিশোধিত চেক প্রত্যাখ্যান, ঠিক আছে, পাওনাদারকে প্রদত্ত চেক প্রত্যাখ্যান। হ্যাঁ, আমি পাওনাদারকে একটা চেক দিয়েছি, আমি যখন আমার পাওনাদারকে কোনো চেক দিই, আমি আমার নগদান বইতে যোগ করি কি বিয়োগ করি? আমি যখন আমার পাওনাদারকে চেক দিয়েছি, আমি আমার নগদান বই থেকে কি করে ফেলছি? বিয়োগ করে ফেলছি। কেন বিয়োগ করছি? আমি ধরে নিছি যে আমার পাওনাদার চেকটা নিয়ে ব্যাংকে যাবে, ব্যাংক এই টাকাটা তাকে পরিশোধ করে দিবে, ঠিক আছে, এই কারণে আমি বিয়োগ করে ফেলছি, আমার নগদান বই থেকে মাইনাস করে ফেলছি। কিন্তু যখন এই চেকটা নিয়ে গেল ব্যাংক, বললো যে এখানে তো ডেটে ভুল আছে বা সিগনেচারে ভুল আছে, এই কারণে ব্যাংক তাকে টাকাটা দেয়নি। তার মানে ব্যাংক কি আদৌ বিয়োগ করেছে? ব্যাংক আদৌ বিয়োগ করে নাই। ব্যাংক কি করে দিয়েছে? ব্যাংক বিয়োগও করে নাই, ব্যাংক যোগও করে নাই, ঠিক আছে, ব্যাংক কিছুই করে নাই, ঠিক আছে। ব্যাংক বললো যে আমি টাকাটা দিতে পারবো না, অর্থাৎ ব্যাংক কি করলো? এটা প্রত্যাখ্যান করলো, অর্থাৎ পাওনাদারকে প্রদত্ত চেক প্রত্যাখ্যান, ঠিক আছে, বা পরিশোধিত চেক প্রত্যাখ্যান, সেম কথা। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, পরিশোধিত চেক প্রত্যাখ্যান, পাওনাদারকে প্রদত্ত চেক প্রত্যাখ্যান, সেম জিনিস, ঠিক আছে। নগদান বইতে ভুল করে বিয়োগ করা হলেও ব্যাংক তার আমানতকারী হিসাবকে কি করেনি? আমানতকারী হিসাব থেকে বিয়োগ করেনি, সেম কথা। একটু জানান আমাকে এটা বুঝছেন কিনা। জি, পাওনাদারকে দেবনাথ 3 নয়, পাওনাদারকে প্রদত্ত চেক যা ব্যাংক ফেরত দিয়েছে, ইয়েস, ওকে, এতটুকু বুঝছেন কিনা? আমি নগদান বইতে বিয়োগ করেছি কিন্তু ব্যাংক বিয়োগ করে নাই, ইয়েস অপূর্ব সেন, ঠিক আছে, ওকে। দেখেন এটা বুঝছেন কিনা, বুঝলে আমি পরের স্টেপে যাব। বুঝলে আমি পরের স্টেপে যাচ্ছি, একটু কমেন্ট করবেন, একটু জানাবেন এটা বুঝছেন কিনা। এটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, কনফিউশন আছে কিনা? ওকে, মিশমা তাবাসসুম বুঝছেন, ওকে, ঠিক আছে, আমি তাহলে পরের স্টেপে যাচ্ছি। ওকে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি, খুব ভালোভাবে খেয়াল করেন, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক যখন আমাকে জমা টাকার উপর সুদ প্রদান করে, ব্যাংক তখন আমার অ্যাকাউন্টকে কি করে? ক্রেডিট করে। ব্যাংক যখন আমার অ্যাকাউন্টে কোনো টাকা যোগ করে, সেটা সুদের টাকা হতে পারে, লভ্যাংশের টাকা হতে পারে, ব্যাংক আমার অ্যাকাউন্টকে কি করে? ক্রেডিট করে, বা আমার অ্যাকাউন্টের সাথে টাকাটা যোগ করে দিয়ে দেয়। আমাকে ফোন করে বলে না যে ভাইজান আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আমি টাকা যোগ করতেছি, বা আপনার বাসায় আছেন আপনি, আমি এসে আপনার হাতে টাকা দিয়ে যাই, এরকম করে না, ব্যাংক ডিরেক্টলি যোগ করে দেয়। তো ব্যাংক এটা আমাকে কিভাবে জানায়? SMS এর মাধ্যমে জানায়। এখন আমি এই SMS দেখি নেই, তা আমি SMS না দেখার কারণে কি ব্যাংক যোগ না করে বসে আছে? অবশ্যই না, ব্যাংক যোগ করে ফেলছে। অর্থাৎ ব্যাংক যে এই সুদটা আমাকে প্রদান করছে, ব্যাংক তার আমার অ্যাকাউন্টের সাথে টাকাটা কি করেছে? যোগ, পাসবইতে যোগ করে ফেলছে, ঠিক আছে, পাসবইতে অলরেডি ব্যাংক কি করে ফেলছে? যোগ করে ফেলছে। কিন্তু আমি নগদান বইতে, আমি SMS-টা না দেখার কারণে নগদান বইতে আমি এখনো কি করিনি? যোগ করি নাই। ওকে, এটার মিনিং হইল এই, দেখেন বুঝছেন কিনা এটা, যে ব্যাংক
কর্তৃক মঞ্জুরিকৃত সুদ নগদান বইতে লেখা হয়নি। কথাটার মানে হচ্ছে ব্যাংক তার জমা টাকার উপর সুদ সুদ প্রদান করেছে, এখানে প্রদান করেছে কথাটা লেখা হয়নি, সুদ প্রদান করেছে যা ব্যাংক আমানতকারীর ব্যাংক হিসাবের সাথে যোগ করেছে, কিন্তু আমানতকারী নিজে তার নগদান বইতে লিপিবদ্ধ করেনি। লিপিবদ্ধ করে নাই মানে কি, ব্যাংক যোগ করছে, আমানতকারী যোগ করেনি। বোঝা গেছে কিনা বলেন? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদের ইম্প্যাক্টটা কোথায় কোথায় পড়ে একটু জানান। ওকে ওকে, এটা বুঝতে পারলে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। ওকে, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, এই কথাটার মানে কি? ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ যা নগদান বইতে লেখা হয়নি কথাটার মানে কি, ব্যাংক বিভিন্ন কারণে আমার অ্যাকাউন্ট থেকে কিছু চার্জ কেটে রাখে, এটাকে সার্ভিস চার্জও বলে অনেক সময়, ঠিক আছে, কর্তন করে রাখা, কেটে রাখা। তো ব্যাংক যেরকম আমাকে সুদ প্রদান করলে ফোন করে বলে না যে ভাই আপনার টাকাটা কি বাসায় এসে দিয়ে যাব, ঠিক তেমনি কাটার টাইমেও আমাকে ফোন দিয়ে বলে না যে ভাই আপনার থেকে আমি টাকা পাবো, এটা কি বাসায় এসে নিয়ে যাব, না, ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি কি করে নেয়, বিয়োগ করে নেয় বা মাইনাস করে নেয়। ব্যাংক সরাসরি আমার অ্যাকাউন্ট থেকে কি করে নেয়, মাইনাস বা বিয়োগ করে নেয়। তার মানে ব্যাংক চার্জ অলরেডি ব্যাংক কি করেছে, আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করেছে বা মাইনাস করেছে, কিন্তু আমি আমার নগদান বইতে বিয়োগ করি নাই বা মাইনাস করি নাই। ঠিক আছে, আমি এখনো নগদান বইতে থেকে মাইনাস করি নাই। এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা বুঝতে পারছেন কিনা বলেন? একটু জানাবেন এটা বুঝছেন কিনা। ওকে, এটা বুঝতে পারছেন, তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, একটু মনোযোগ দিবেন এখানে, একটু সবাই এখানে মনোযোগ দিবেন আর একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য ইজি হবে জিনিসটা আপনাদেরকে বোঝানো। একটু মনোযোগ দিবেন এই জায়গায়। দেখেন, ডেবিট ক্রেডিটের গড়মিল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ডেবিট ক্রেডিটের গড়মিল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রথম কথা, ব্যাংক আমানতকারীর তুলনায় হয় বেশি বিয়োগ করতে পারে, না হয় কম বিয়োগ করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, ব্যাংক আমানতকারীর তুলনায় বেশি ডেবিট করেছে, এভাবে যদি বলা থাকে ব্যাংক আমানতকারীর তুলনায় বেশি ডেবিট করেছে, এই টাইপের কথা যদি বলা থাকে, বেশি ডেবিট করা মানে হচ্ছে ব্যাংক বেশি ডেবিট করা মানে হচ্ছে পাস বইতে ডেবিট করা। ঠিক আছে, পাস বইতে ডেবিট মানে ব্যাংক বেশি মাইনাস করছে। ঠিক আছে, পাস বইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ, তার মানে হচ্ছে ব্যাংক বেশি মাইনাস করছে। আগে এতদূর বুঝছেন কিনা বলেন? আগে এতটুকু বুঝছেন কিনা বলেন? যে ব্যাংক আমানতকারীর তুলনায় বেশি ডেবিট করছে মানে কি, বেশি বিয়োগ করেছে। ঠিক আছে, ব্যাংক বেশি বিয়োগ করেছে। ঠিক আছে, ব্যাংক আমানতকারীর তুলনায় বেশি ডেবিট করেছে মানে হচ্ছে ব্যাংক বেশি বিয়োগ করেছে। তাহলে ব্যাংক বেশি বিয়োগ করা মানে কি, আমানতকারী ব্যাংকের তুলনায় কি করছে, কম বিয়োগ করেছে। আর নগদান বইতে কম বিয়োগ করা মানে কি, নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ করা, পাস বইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ করা। ঠিক আছে, খুব ভালোভাবে দেখেন, পাস বইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ, আর নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, পাস বইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ, আর নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ। এটা একটু মাথায় রাখবেন। এরপর আসেন, ব্যাংক আমানতকারীর তুলনায় কম ডেবিট করেছে, তার মানে ব্যাংক ডেবিট করা মানে কি, ব্যাংক বিয়োগ করা, তার মানে কম ডেবিট করা মানে কি, কম বিয়োগ করছে। আমানতকারী ব্যাংকের তুলনায় বেশি ক্রেডিট করেছে, তার মানে কি, আমানতকারী ব্যাংকের তুলনায় বেশি ক্রেডিট করেছে, তার মানে কি,
আমানতকারী এটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করেন। এটার মানে হচ্ছে বেশি বিয়োগ করেছে, বেশি বিয়োগ করেছে, এটা একটু ঠিক করেন। ঠিক আছে, এটার মানে হচ্ছে বেশি বিয়োগ করেছে। বেশি ক্রেডিট করা, নগদান বইতে বেশি ক্রেডিট করা মানে হচ্ছে বেশি বিয়োগ করা, এটা একটু ঠিক করেন। ওকে, দেখেন আগে এই দুইটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। পাস বইতে বেশি ডেবিট মানে বেশি বিয়োগ, পাস বইতে কম ডেবিট মানে কম বিয়োগ। ঠিক আছে, নগদান বইতে কম ক্রেডিট মানে কম বিয়োগ, নগদান বইতে বেশি ক্রেডিট মানে বেশি বিয়োগ। এতটুকু বুঝছেন কিনা একটু বলেন, একটু কমেন্ট করেন। এটাতে যদি কনফিউশন থাকে, ম্যাক্সিমাম ম্যাথেই হচ্ছে কনফিউশন থেকে যাবে। একটু জানান এই দুইটা আপনারা বুঝছেন কিনা। এইটা আর এটা বুঝছেন কিনা একটু জানান, নাকি আবার বলার আছে? ওকে, আচ্ছা এবার আসেন তাহলে। ব্যাংক আমানতকারীর তুলনায় বেশি ক্রেডিট করেছে। ব্যাংক ক্রেডিট করা মানে হচ্ছে যোগ করা, তার মানে বেশি ক্রেডিট করা মানে কি বেশি যোগ করা, মানে কি বেশি যোগ করা। ব্যাংক ক্রেডিট মানে হচ্ছে যোগ করা, আর বেশি ক্রেডিট মানে বেশি যোগ করা। ওকে, আচ্ছা ব্যাংক কম ক্রেডিট করেছে। ক্রেডিট শব্দ দ্বারা ব্যাংক ক্রেডিট করা মানে হচ্ছে যোগ করা, আর কম ক্রেডিট করা মানে হচ্ছে কম যোগ করা। বোঝা গেছে? আচ্ছা, ঠিক তদ্রূপ নগদান বইতে একটু দেখেন, নগদান বইতে ডেবিট মানে হচ্ছে যোগ করা, কম ডেবিট মানে হচ্ছে কম যোগ করা। ঠিক আছে, নগদান বইতে ডেবিট মানে হচ্ছে যোগ করা, বেশি ডেবিট মানে হচ্ছে বেশি যোগ করা। দেখেন বুঝছেন কিনা এটা, পরবর্তীটা বুঝছেন কিনা একটু জানান। এটা বুঝলে আমি পরবর্তী স্লাইডে যাব। একটু জানান যে এই চারটা জিনিস বুঝছেন কিনা, এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু জানান। যদি থাকে আমি এটা আবারও এক্সপ্লেইন করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে কারো এটাতে একটু কমেন্ট করেন যে আমি এটা বুঝি নাই বা এটা আবার একটু বুঝান। কারণ এটা না বুঝা মানে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে আপনার ল্যাকিংস থেকে যাবে। ওকে, সবাই বলতেছে বুঝছে, তাহলে আমি পরের স্টেপে যাচ্ছি। ওকে, যেহেতু বুঝছেন আমরা পরের স্টেপে যাচ্ছি। আসেন, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি। আসেন, এখন থেকে মেইন কাজ শুরু। আচ্ছা একটু কমেন্ট করেন তো, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি আছে, কয় ধরনের পদ্ধতি আছে? এই যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি আছে, কয় ধরনের পদ্ধতি আছে একটু জানান। কয়টা পদ্ধতি আছে? ব্যাংক সমন্বয় বিবরণী পদ্ধতি কয়টি? প্রস্তুতের পদ্ধতি কয়টি? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি কয়টা? কয়টা পদ্ধতি আছে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি কয়টি? আচ্ছা, অর্পিতা নন্দী ডেবিট মানে বিয়োগ না করে যোগ কেন করছে? আচ্ছা আমি তাহলে ডেবিট ক্রেডিটটা আবার একটু ব্যাক করি। দেখেন, প্রথম কথা, ব্যাংকের কাছে যে বইটা থাকে ওইটার নাম হচ্ছে পাস বই। ঠিক আছে, আর মক্কেলের কাছে যে বইটা থাকে ওইটার নাম হচ্ছে নগদান বই। একটু খেয়াল করবেন। ঠিক আছে, তো ডেবিট ক্রেডিট শব্দ দুইটার ক্ষেত্রে আলাদাভাবে ইউজ হয়। নগদান বই আমরা নর্মালি যেটা চিন্তা করি ওটা হচ্ছে নগদান বই। আমরা যখন যোগ করি আমরা নগদান বইতে ডেবিট করি, তার মানে আমাদের জন্য ডেবিট মানে হচ্ছে নগদান বইতে ডেবিট মানে হচ্ছে যোগ, আর আমাদের জন্য নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে জিনিসটা উল্টা। তো ব্যাংকের কাছে কোন বই থাকে? ব্যাংকের কাছে থাকে হচ্ছে পাস বই। ব্যাংকের কাছে কি থাকে? পাস বই। তো পাস বইয়ের মধ্যে ডেবিট শব্দ দ্বারা বোঝাই হচ্ছে
বিয়োগ, আর পাসবইতে ক্রেডিট শব্দ দ্বারা বোঝাই হচ্ছে আমার অ্যাকাউন্টের সাথে যোগ। কারণ আমি যেটা যোগ করব ব্যাংক সেটা বিয়োগ করবে, আর আমি যেটা বিয়োগ করব ব্যাংক সেটা যোগ করবে। বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বুঝাই। মনে করেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা জমা দিবেন, ব্যাংকে যদি টাকা জমা দেয়, ব্যাংকে যদি আপনি টাকা জমা দেন, জাবেদা কি করেন? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খুব খেয়াল করেন, তার মানে আপনি নগদ টাকাকে কি করছেন? কমাইছেন, এ কারণে ক্রেডিট করছেন। কিন্তু ব্যাংক যখন আপনার কাছ থেকে টাকা আদায় করতেছে, ব্যাংকের নিজের নগদ টাকা তো বাড়তেছে, ব্যাংকের নিজের নগদ টাকা তো বাড়তেছে, তাই না? ওকে, বোঝা গেছে? তা আপনার জন্য যেটা সম্পদ, ব্যাংকের জন্য সেটা হয়ে যায় দায়, আর আপনার জন্য যেটা দায় সেটা ব্যাংকের জন্য হয়ে যায় সম্পদ। এই কারণে পাসবইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ, পাসবইতে ডেবিট মানে হচ্ছে বিয়োগ, নগদান বইতে ডেবিট মানে হচ্ছে যোগ। পাসবইতে ক্রেডিট মানে হচ্ছে যোগ, আর নগদান বইতে ক্রেডিট মানে হচ্ছে বিয়োগ। বোঝা গেছে? একটু জানাবেন। আচ্ছা, সবাই কমেন্ট করছে যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি হচ্ছে দুইটা। ইয়েস, সবাই কারেক্ট। প্রস্তুতের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে একক জের পদ্ধতি, একটা হচ্ছে একক জের পদ্ধতি, একটা একক জের পদ্ধতি, আর একটা কি দ্বৈত জের বা সংশোধিত জের পদ্ধতিও বলে। ঠিক আছে, দ্বৈত জের পদ্ধতি, এটাকে উভয় জের পদ্ধতিও বলে। ঠিক আছে, তো আমরা আজকে মূলত একক জেরটাই দেখব। তো আমরা একক জেরে যাই। ওকে, একক জেরে যাওয়ার আগে এই ছবিটা একটু দেখেন। এই ছবিতে আপনারা কি দেখতে পাচ্ছেন? এই ছবিতে কোনো একটা কিছু রিয়েলিটি ফুটে উঠে। কি রিয়েলিটি ওইটাতে একটু আসি। দেখেন, একক জেরের যে ম্যাথটা আছে, আপনাদের একক জেরের যে অঙ্কটা আছে, এইটা অলমোস্ট ব্যাংক আর মক্কেলের মধ্যে যে সম্পর্ক, এটা অলমোস্ট হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে সম্পর্ক ওরকম। তো আমাকে একটু কমেন্ট করে জানান ভাই, ধরেন ভুল হাজব্যান্ড করলো, সরি তো হাজব্যান্ড বলবে। যদি ওয়াইফও ভুল করে, সরি কে বলে? ওয়াইফ বলে না হাজব্যান্ড বলে? একটু জানান। ঠিক আছে, ভুল যেই করুক ম্যারিড লাইফে, ভুল যেই করুক ম্যারিড লাইফে, সরি সবসময় কে বলবে? হাজব্যান্ডই বলবে। আচ্ছা, তো আমি যদি এখানে এখন বলি যে একক জের পদ্ধতিটাও ঠিক ওরকম। যদি আমি ওয়াইফরে ব্যাংক ধরে নিই, যদি আমি ওয়াইফকে ব্যাংক ধরে নিই আর হাজব্যান্ড হইতেছে তাহলে মক্কেল বা নগদান বই যার কাছে থাকে তার। ঠিক আছে, এটা হচ্ছে পাসবই যেটা ব্যাংকের কাছে থাকবে, আর এটা হচ্ছে নগদান বই যেটা মক্কেলের কাছে থাকবে। ধরে নিই এটা হচ্ছে মক্কেল আর এটা হচ্ছে ব্যাংক। ঠিক আছে, তো একক জেরের মধ্যে একটা কথা মাথায় রাখবেন, সরি সবসময় কে বলবে? সরি সবসময় মক্কেলই বলবে, অর্থাৎ হাজব্যান্ডই বলবে। ঠিক আছে, তার মানে একক জেরের মধ্যে ব্যাংক ইজ অলওয়েজ রাইট। ঠিক আছে, ইফ ব্যাংক ইজ নট রাইট দেন ব্যাংক ইজ, ঠিক আছে, ব্যাংক রাইট না হইলেও ব্যাংক রাইট। ওকে, সবসময় ভুল কার? হাজব্যান্ডের। হাজব্যান্ড যদি ভুল না হয় তাও ভুল হাজব্যান্ডের। ঠিক আছে, তার মানে ভুল সবসময় কার? মক্কেলের। ঠিক আছে, ব্যাকল যদি ভুল নাও হয়ে থাকে, ভুল মক্কেলের। এটা মাথায় রাখি। তো আমরা পরের স্লাইডে একটু যাই, গেলে আমরা একটু ভালো মতো বুঝবো ছবিটার মিনিং কি বুঝাইতে চাইছি। দেখেন, কি প্রথম জিনিস যেটা মাথায় রাখবেন যে ব্যাংক ইজ অলওয়েজ রাইট, ব্যাংক কখনো ভুল হতে পারবে না। ভুল হলে সবসময় কি হবে? ভুল হলে সবসময় নগদান বইতে ভুল হবে। নগদান বইতে যদি শুদ্ধ হয়, ব্যাংক যদি ভুলও করে থাকে, তাও আমিই ভুল, মানে মক্কেলই ভুল। ঠিক আছে, তার মানে ভুল সবসময় কোন বইতে হবে? নগদান বইতে হবে। তাহলে ভুল যদি নগদান বইতে হয়, সরি কে বলবে? নগদান বই বলবে। তার মানে সবসময় নগদান বই ব্যাংকের সাথে মিলাবে। ব্যাংক কখনো নগদান বইয়ের সাথে মিলাবে না, কারণ ব্যাংক নিজেই জানে যে আমি সর্বেসর্বা, আমি সবসময় রাইট। ওকে, ব্যাংক কখনো ইয়ার সাথে মিলাবে না। ঠিক আছে, সবসময় মক্কেল নগদান বইয়ের সাথে মিলাবে। ওকে, এবার আসেন। তো প্রথমটা গেল, প্রথমটা কি ছিল? ব্যাংক ইজ অলওয়েজ রাইট, ব্যাংক কখনো ভুল হবে না। ভুল হলে সবসময় কে হবে? নগদান বইতে ভুল হবে। ভুল সবসময় মক্কেল হবে বা নগদান বইতে ভুল হবে। ঠিক আছে, এই কারণে সবসময় নগদান বইকে কার সাথে মিলাইতে হবে? ব্যাংকের সাথে মিলাতে হবে। যেহেতু ব্যাংক সবসময় রাইট, এই ক্ষেত্রে ব্যাংক কখনো নগদান বইয়ের সাথে মিলাইতে যাবে না। সবসময় চিন্তা করতে হবে যে
ব্যাংকের সাথে মিলাতে হলে আমাকে কি করতে হবে, এই চিন্তাটা নিয়ে ম্যাথ সলভ করবেন। ব্যাংকের সাথে মিলাতে হলে আমাকে কি করতে হবে। ওকে, এতটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা, সেকেন্ড জিনিস, আমরা যখন এই ম্যাথটা করতে যাব আমাদেরকে কিছু জের দেয়া থাকে। তো জেরটার মধ্যে এতক্ষণ যা পড়ে আসছি এগুলো হচ্ছে সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা, যেটাকে আমি বলি সূত্র 1 বা স্বাভাবিক চিন্তা। আরেকটা আছে একটু উল্টা চিন্তা, যেটা হচ্ছে অস্বাভাবিক চিন্তা। হ্যাঁ, যেটা সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা না, বা অস্বাভাবিক চিন্তা। ওকে, একটু দেখি। যদি প্রশ্নের শুরুতে, একটু খেয়াল করবেন এই জায়গায়, যদি প্রশ্নের শুরুতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা থাকে, এটা যে কথা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, সেম কথা। দুইটারই ডেবিট জের, সেম কথা। একটু আমার মুখে মুখে বলেন যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 1 নম্বর সূত্র, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 1 নম্বর সূত্র, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত 1 নম্বর সূত্র। দুইটারই ডেবিট জের 1 নম্বর সূত্র। যখন আমার ম্যাথের শুরুতে এই 4টা কথা বলা থাকবে, আমার চিন্তা ভাবনা হবে স্বাভাবিক, অর্থাৎ সোজা চিন্তা ভাবনা হবে। এতক্ষণ যা পড়ে আসছি ওইভাবেই আমি চিন্তা করব। কিন্তু কোশ্চেনে যদি এই 4টা কথা না বলে, এই 4টা কথা বলে যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই অনুযায়ী ব্যাংক জমা, দুইটারই ক্রেডিট জের, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর সূত্র বা অস্বাভাবিক চিন্তা। এটাকে আরো একটা নামে বলা যায় উল্টা চিন্তা। অর্থাৎ 1 নম্বর সূত্রে আমি যা যোগ করব, 2 নম্বর সূত্র দিলে আমি তা বিয়োগ করব। 1 নম্বর সূত্রে যা আমি বিয়োগ করব, 2 নম্বর সূত্রে তা কি করব, যোগ করব। বুঝা গেছে কিনা বলেন? যদি এগুলা থাকে, আমি স্বাভাবিকভাবে চিন্তা করে, আমার মাথায় চলবে স্বাভাবিক চিন্তা, খাতায়ও চলবে স্বাভাবিক চিন্তা। কিন্তু পরীক্ষার হলে যদি এই কোশ্চেন চলে আসে শুরুতে, তখন আমার মাথায় চলবে স্বাভাবিক চিন্তা, কিন্তু খাতায় চলবে অস্বাভাবিক চিন্তা। অর্থাৎ যেটা চিন্তা করতেছি ওইটাকে উল্টাই দিলে আমার ম্যাথটা সলভ হয়ে যাবে। ওকে, দেখেন বুঝছেন কিনা? এই জিনিসগুলা একটু স্ক্রিনশট নিয়ে নেন, যদি মোটমাট আগের জিনিসগুলো বুঝে থাকেন আর এগুলো যদি মোটমাট একটু মাথায় রাখতে পারেন, তাহলে আমাদের বিষয়গুলা ক্লিয়ার। ওকে, আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমাদের ম্যাথের শুরুতে কিছু কথা বলা থাকতে পারে। ম্যাথের শুরুতে কি কি কথা বলা থাকতে পারে? বলতে পারে হয়তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা না বলে বলতে পারে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এটা না বলে বলতে পারে নগদান বই অনুযায়ী ডেবিট জের, এটা না বলে বলতে পারে পাস বই অনুযায়ী ডেবিট জের। ঠিক আছে, এই 4টা বলতে পারে। আবার এই 4টা কথাও আমাকে বলতে পারে। তো আমি বলতেছি কি, যখন আমাকে এই 4টা কথা বলা থাকবে, তখন আমি স্বাভাবিক চিন্তা করব, কাজও করব খাতায় স্বাভাবিকভাবে। অর্থাৎ যেটা আমার মাথা বলতেছে যে এটা যোগ করার কথা, সেটা যোগ করব। কিন্তু যদি এগুলা দেয়া থাকে, আমার মাথায় যদিও বা বলতেছে যোগ করার কথা এটা, কিন্তু আমাকে খাতায় কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একে যা যোগ করি 2 নম্বর সূত্রে আমি তা বিয়োগ করব, আর একে যা বিয়োগ করব 2 নম্বর সূত্রে তা যোগ করব। তাহলে আমার আনসারটা মিলে যাবে। ঠিক আছে, আলাদাভাবে দুইটার জন্য আলাদা চিন্তা করার দরকার নাই, একভাবেই চিন্তা করব, সোজাভাবেই চিন্তা করব। যদি কোনো কারণে এই জিনিসগুলা পরীক্ষায় চলে আসে, জাস্ট যেটা চিন্তা করছি ওইটাকে উল্টাই খাতায় লিখে দিব, আর কিছু না। আমি 2টা ম্যাথ করব, আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু জানাবেন। আর একটু ক্লিয়ার করেন 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা, আচ্ছা প্রথম থেকে আবার একটু আসি। সূত্র 1-এর মধ্যে 4টা কথা বলা থাকতে পারে। কি কি? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলতে পারে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যে কথা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, সেম কথা। নগদান বই অনুযায়ী ডেবিট ব্যালেন্স যে কথা, পাস বই অনুযায়ী ডেবিট ব্যালেন্স সেম কথা। এই 4টাই হচ্ছে কত নম্বর সূত্র? 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র মানে কি? স্বাভাবিক চিন্তা, স্বাভাবিক কাজ। এবার আসি 2 নম্বর সূত্রে কি থাকে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত যে কথা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা সেম কথা। নগদান বই অনুযায়ী ক্রেডিট জের যে কথা, পাস বই অনুযায়ী ক্রেডিট জের
সেম কথা। এই চারটাই হচ্ছে কত নাম্বার সূত্র? এই চারটাই হচ্ছে 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র মানে হচ্ছে কোন ধরনের চিন্তা? কোন ধরনের চিন্তা? স্বাভাবিক চিন্তা করব ঠিকই, কিন্তু কাজ করতে হবে অস্বাভাবিক। ঠিক আছে? কেন? কারণ একে যা যোগ, একে যেগুলো আমি যোগ করব ওগুলো 2 নম্বর সূত্র যদি দেয়া থাকে আমি বিয়োগ করে দিব, আর একে যা বিয়োগ করব ওগুলো যদি প্রশ্নে 2 নম্বর সূত্র দেয়া থাকে আমি যোগ করে দিব। আমরা যদি ম্যাথ করি জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ম্যাথে যাই, আশা করি আপনারা বুঝবেন। ওকে, আসেন একটা ম্যাথ ধরি। দেখেন, এখানে আমাকে একটা ম্যাথ দেয়া আছে, নমুনা প্রশ্ন। তো এই ম্যাথটা একটু দেখি কি বলছে। 2018 সালে 31শে ডিসেম্বর তোহা এন্ড সন্স এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 3500 টাকা। দেখি আপনারা একটু কমেন্ট করেন, এই যে লিখলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা কত নম্বর সূত্র? 1 নম্বর সূত্র না 2 নম্বর সূত্র? এটা কি স্বাভাবিক চিন্তার কাজ না অস্বাভাবিক চিন্তার কাজ? একটু জানান। ঠিক আছে, জাস্ট আগে এর দূর বলেন, আগে কোশ্চেন ধরা শিখি। ঠিক আছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এটা কত নম্বর সূত্রে পড়ে? 1 নম্বর সূত্রে পড়ে না 2 নম্বর সূত্রে পড়ে? স্বাভাবিক চিন্তার আন্ডারে পড়ে না অস্বাভাবিক চিন্তার আন্ডারে পড়ে? একটু জানান। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলছে। ঠিক আছে, এটা কত নম্বর সূত্রে পড়ে একটু দেখেন তো, আমি ব্যাক করি স্লাইড। দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা কত নম্বর সূত্র ছিল? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ছিল 1 নম্বর সূত্র। দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 1 নম্বর সূত্র। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা প্রশ্নের শুরুতেই থাকবে 1 নম্বর সূত্র। তাহলে আমার চিন্তা কি থাকবে? স্বাভাবিক। এবার আসেন স্বাভাবিক চিন্তা দ্বারা কি বুঝাইছি, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 30,500 টাকা। এরপর কি বলছে? নিচে কিছু কারণ দিছে, যে কারণে আমার পাসবই এবং নগদান বইয়ের মধ্যে গড়মিল বা অমিল সৃষ্টি হয়েছে, যে আমার নগদান বই বা পাসবই মিলে নাই। এবার আসি প্রথম কারণ কি বলছে। পাওনাদারকে ইস্যুকৃত 10,000 টাকার চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি। দেখি বলেন, এটা কোন চেক? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই কথাটার মানে কি? ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। আচ্ছা, আমাকে কোন পদ্ধতিতে করতে বলছে? আমি তো প্রথমে আইডেন্টিফাই করব আমাকে যে লাইনটা দিছে এটা কত নাম্বার সূত্রে পড়ে। সেকেন্ড জিনিস যেটা মাথায় আনতে হবে, এটা কোন পদ্ধতিতে আমি ম্যাথ করতেছি? একক জের পদ্ধতিতে ম্যাথ করতেছি। আর একক জের পদ্ধতিতে ব্যাংক ইজ অলওয়েজ রাইট। ভুল কে? ভুল আমি। ঠিক আছে, দেখেন এবার পাওনাদারকে ইস্যুকৃত চেক, আমি পাওনাদারকে একটা চেক দিছি, আমি আমার বইতে কি করছি? মাইনাস করছি। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমি আমার পাওনাদারকে একটা চেক দিছি, আমি আমার বইতে কি করছি? মাইনাস করছি, কিন্তু এই চেকটা এখনো কি হয় নাই? ব্যাংকে উপস্থাপন হয় নাই। কথাটার মানে কি? ব্যাংক এখনো মাইনাস করে নাই। ভুল কার? এটা আনসার করেন। ভুল কার? একক জের পদ্ধতি কিন্তু ভুল কার? ভুল যদিও বা আমি করি নাই, তারপরও আমারই ভুল। ঠিক আছে, কারণ এটা একক জের পদ্ধতি। তার মানে আমি যে মাইনাস করছি এটা আমি ভুল করছি না? ওকে, তাইলে আমি যদি ভুল করি, এখন ব্যাংকের সাথে কাকে মিলাতে হবে? আমাকে মিলাতে হবে। তো ব্যাংক কি মাইনাস করছে? করে নাই। তো আমি যেহেতু মাইনাস করে ফেলছি, ব্যাংক যেহেতু মাইনাস করে নাই, ব্যাংকের সাথে আমাকে মিলাতে গেলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন কিনা বলেন? একটু জানান। জি মক্কেল, কেন প্লাস করতে হয়েছে এটা বুঝছেন কিনা বলেন? আমি না হয় আবার প্রথম থেকে বলি। আচ্ছা, আবার একটু খেয়াল করেন, আবার প্রথম থেকে বলি। পাওনাদারকে আমি একটা চেক কি করছি? ইস্যু করছি। পাওনাদারকে আমি একটা চেক ইস্যু করছি, তার মানে আমি নগদান বই থেকে কি করছি?
মাইনাস করছি, কিন্তু ব্যাংক কি এখনো মাইনাস করছে? ব্যাংক তো ভাই মাইনাস করে নাই। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? ওকে, আগে প্লাস কি মাইনাস ওইটা দেখি, তারপর দেখবো যে কিভাবে এটা ম্যাথের মধ্যে বসাতে হয়। ওকে, এরপর আসেন, যদি এটা বুঝে থাকেন, সেকেন্ডটা, একজন দেনাদার সরাসরি ব্যাংকে 15,000 টাকা জমা দিয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। ভাই এখানে বলেই দিছে ভুল কোন বইতে, নগদান বইতে, অর্থাৎ ব্যাংক যোগ করছে, একটু খেয়াল করবেন, ব্যাংক যোগ করছে কিন্তু নগদান বইতে কি এখনো যোগ করা হয়েছে? হয় নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে মিল কে করবে? আমি করব। ব্যাংক যোগ করছে, আমাকেও কি করতে হবে? যোগ করতে হবে। দেখেন এটা বুঝছেন কিনা। সেকেন্ডটা বুঝছেন কিনা? আচ্ছা আবার বলি একটু দেখেন কি বলছে। একজন দেনাদার কোথায় জমা দিছে? একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে। কি রে ভাই, একজন দেনাদার সরাসরি ব্যাংকে 15,000 টাকা জমা দিয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। কথাটার মানে কি? ব্যাংক যোগ করছে, কথাটার মানে হলো ব্যাংক যোগ করছে, ব্যাংক যোগ করছে কিন্তু নগদান বইতে আমি যোগ করি নাই। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে মিল করতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। বোঝা গেছে? এতটুকু বুঝছেন কিনা বলেন, না বুঝলে আবার বলি। দেখেন সেকেন্ডটা বুঝছেন কিনা। ওকে, যদি সেকেন্ডটা বুঝে থাকেন এর পরেরটাতে যাই। দেখেন কি বলছে, আমাকে বলল 3,500 টাকার একখানি প্রাপ্য বিল 3,400 টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু উক্ত বিলে সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি করা হয়েছে। প্রাপ্য বিল ব্যাংক বাট্টা করছে, ব্যাংক আমার হয়ে প্রাপ্য বিলের টাকা আদায় করছে। তো ব্যাংক যোগ করছে অ্যাকচুয়ালি কত টাকা? ব্যাংক যোগ করছে 3,400 টাকা। ব্যাংক কত যোগ করছে? 3,400 টাকা। কিন্তু আমি কত যোগ করে বসছি? খুব ভালোভাবে খেয়াল করেন, এটা কঠিন জিনিস। হ্যাঁ, প্রাপ্য বিলের টাকা। হ্যাঁ, প্রাপ্য বিল বাট্টা করছে কত টাকায়? ব্যাংক প্রাপ্য বিল ব্যাংক বাট্টা করছে কত টাকায়? 3,400 টাকায়। কিন্তু আমি পুরা মূল্য লিখে ফেলছি 3,500 টাকা। তাহলে আমি বেশি যোগ করছি কি কম যোগ করছি? অবভিয়াসলি আমি বেশি যোগ করছি। আমি যদি বেশি যোগ করে থাকি, ব্যাংক তো বেশি যোগ করে নাই, ব্যাংক যোগ করছে কত? 3,400। আমি যোগ করছি কত? 3,500। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে আমাকে এখন কি করতে হবে? কমাতে হবে, মাইনাস করতে হবে। 100 টাকা মাইনাস করব আমি এখান থেকে। দেখেন এটা বুঝছেন কিনা। আবার প্রথম থেকে বলি, দেখেন 3,500 টাকার একটা বিল ব্যাংক বাট্টা করছে 3,400 টাকায়, ঠিক আছে? কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ মূল্য দ্বারা নগদান বইতে এন্ট্রি হয়েছে। তার মানে খুব খেয়াল করেন, আমার নগদান বইতে লেখার কথা ছিল 3,400 টাকা, আমি নগদান বইতে কত লিখছি? 3,500 টাকা। কিন্তু আদৌ কি 3,500 টাকা লেখার কথা ছিল না 3,400 টাকা লেখার কথা ছিল? 3,400 টাকা লেখার কথা ছিল, কিন্তু আমি লিখছি কত? 3,500। তাহলে এটা আমার ভুল না? আমি কত টাকা বেশি লিখে বসছি নগদান বইতে? 100 টাকা বেশি লিখে ফেলছি। তার মানে পাস বইতে তো 100 টাকা কম লিখছে। তাহলে এখন দেখেন, নগদান বইয়ের সাথে যদি আমার পাস বইয়ের মিল করাইতে হয়, আমার নগদান বই থেকে 100 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিষয়টা বুঝছেন কিনা বলেন? এটা একটু ক্রিটিক্যাল। বিষয়টা বুঝছেন কিনা বলেন? নগদান বই থেকে 100 টাকা বিয়োগ, ঠিক আছে? দেখেন
না বুঝলে বলেন, এটা আমি আবার একটু বুঝাই। পিতা বুঝছি, বুঝলে যদি এটা বুঝে থাকেন, এবার দেখি আপনারা কমেন্ট করেন এটা কি করা হবে, দেখি কতটুকু বুঝছেন। আদায়ের জন্য ব্যাংকে 5,000 টাকা চেক জমা দেওয়া হয়েছে, যা এখনো পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। দেখি আমাকে এটা একটু বুঝান, বা এটা একটু কমেন্ট করেন, এটা কি হবে। এটা একটু কমেন্ট করেন কি হবে। চার নাম্বারটা একটু দেখি আপনারা বলেন, 4-এ কি করবেন, এটা কি করবেন। যদি এতটুকু বুঝে থাকেন আমাকে 4 নাম্বারটা একটু কমেন্ট করেন। যোগ, ওকে, অপূর্ব সেন বলছে যোগ, ইয়েস। ব্যাংক আদায়ের জন্য ব্যাংকে 5,000 টাকা, সরি কি রে ভাই, আদায়ের জন্য ব্যাংকে 5,000 টাকার চেক জমা দেওয়া হয়েছে। তার মানে ব্যাংক কি করে ফেলছে, প্লাস করছে, ব্যাংকে জমা দিছে, ব্যাংক প্লাস করছে, কিন্তু উহা এখনো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তার মানে নগদান বইতে এখনো প্লাস করি নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে নগদান বইয়ের সাথে এখন আমাকে কি করতে হবে, ব্যাংকের সাথে মিলাইতে গেলে নগদান বইয়ের সাথে কি করতে হবে, আমার যোগ করতে হবে 5,000 টাকা। দেখেন বুঝছেন কিনা, দেখেন এটা বুঝছেন কিনা। আমি যোগ করব, ইয়েস। ভুল আমার, শুদ্ধ করার দায়িত্ব আমার, এই কারণে আমাকে যোগ করতে হবে ব্যাংকের সাথে মিলাতে গেলে। ভেরি গুড, ইয়েস, যোগ করব। নগদান বইতে যোগ হবে, ইয়েস, রাইট, ওকে, ঠিক আছে, ওকে। আমরা তাহলে এবার একটু আপনারা আনসার করবেন, দেখি আপনারা কতটুকু বুঝছেন। তাহলে দেখি বলেন তো এটা কি করতে হবে। 5 নাম্বারটা একটু আনসার করেন তো, 5 নাম্বারটা আনসার করেন। 7,500 টাকার প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। 7,500 টাকার প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, কিন্তু উহা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এটা কি করতে হবে জানান। 5 নাম্বারটা আনসার করেন, 5 নাম্বারটা আনসার করেন, 5 নাম্বারটা আনসার করেন, কমেন্ট করেন একটু। পাঁচ নাম্বারটা একটু কমেন্ট করেন। 7,500 টাকা দেখি বলেন 5 নাম্বারটা কি করব। 5 নাম্বারটা আমরা কি করব একটু দেখি বলেন। আচ্ছা, আমি নগদান বই থেকে বিয়োগ করব। আচ্ছা, তারপর আমি বিয়োগ করব নগদান বইতে বিয়োগ হবে 5 নম্বর বিয়োগ মাহমুদ আহমেদ 5 নম্বর বিয়োগ। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন 7,500 টাকার একটা প্রদেয় বিলের টাকা ব্যাংক কি করে, আমার অ্যাকাউন্ট থেকে প্লাস করে কি মাইনাস করে?
এখন প্রদেয় বিল যদি পরিশোধ করে ব্যাংক, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করছে? মাইনাস করছে। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কি করছে? মাইনাস করছে। তাহলে আমি কি আমার নগদান বই থেকে মাইনাস করছি? লিপিবদ্ধ হয়নি মানে কি আমি নগদান বই থেকে এখনো মাইনাস করি নাই। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। ব্যাংকের সাথে যদি আমাকে মিলাতে হয়, আমাকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। দেখেন বুঝছেন কিনা বিষয়টা? নগদান বই থেকে বিয়োগ করতে হবে। দেখেন এটা বুঝছেন কিনা? নগদান বই থেকে বিয়োগ, নগদান বই থেকে বিয়োগ। ভেরি গুড, ভেরি গুড। নগদান বই থেকে বিয়োগ। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, পরের কোয়েশ্চেনে আসি। 6 নাম্বার। 6 নাম্বারটা দেখি একটু আপনারা কমেন্ট করেন তো। 6 নাম্বার এটা কি হবে দেখি, আপনারা জানান। আদায়ের জন্য 8,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে আদায় হয়নি। ব্যাংকে আমি একটা চেক আদায় করছি, একটু বুঝাই দিই। আমি একটা চেক আদায় করছি, আমি যোগ করছি, কিন্তু ব্যাংক এখনো যোগ করে নাই। এবার বলেন এটা কি করতে হবে? এটা কি করতে হবে? ভুল কার? শুদ্ধ করার দায়িত্ব কার? কি করতে হবে এটা একটু বলেন। এটা একটু বলেন, কমেন্ট করেন। একটু সবাই জানান যে 6 নাম্বারটা আমরা কি সমাধান করব। আমি মাইনাস করব। ইয়েস। দেখেন একটু বলি, আদায়ের জন্য 8,000 টাকার চেক, আমি যখন একজন দেনাদারের কাছ থেকে চেক আদায় করছি, আমি আমার নগদান বইতে কি করছি? যোগ করছি। কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক কি করে নাই? আদায় করে নাই। কথাটার মানে কি? ব্যাংক যোগ করে নাই। এখন আসি, এটা কোন পদ্ধতি? একক জের পদ্ধতি। ভুল, ব্যাংক ইজ অলওয়েজ রাইট, তার মানে ভুল সবসময় কার? আমার। ঠিক আছে, তাহলে শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। আমি যোগ করছি, ব্যাংক যোগ করে নাই। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিলাতে গেলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝছেন কিনা দেখেন, আমি প্রথমে যোগ করে ফেলছি, কিন্তু ব্যাংক সঠিক সময়ের মধ্যে যোগ করে নাই। তাহলে ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে যদি আমাকে মিলাতে হয়, আমাকে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখেন বুঝছেন কিনা? মাইনাস করব, মাইনাস করব, কারেক্ট, মাইনাস করব। ওকে, বুঝতে পারছেন? এটা বুঝলে আমরা পরের স্টেপে যাব, 7 নম্বরে যাব। ওকে ওকে, 7 নম্বরে আসি। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 7,500 টাকার একটি চেক প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছে। দেখেন খুব ভালোভাবে দেখেন, এটা একটু বুঝাই দিই। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক, আমি যখন চেক আদায় করছি, আমি যোগ করছি, কিন্তু ব্যাংক কি যোগ করছে? ব্যাংক কিছুই করে নাই, যোগও করে নাই, বিয়োগও করে নাই। ব্যাংক এই ক্ষেত্রে অ্যাবসলিউটলি রাইট, কারণ ব্যাংক ভ্যালিড কারণেই চেক প্রত্যাখ্যান করে, ইনভ্যালিড কোনো কারণে ব্যাংক চেক প্রত্যাখ্যান করতে পারে না। তাহলে ব্যাংক কিছু করে নাই। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে যদি মিলাতে হয়, আমাকে এখন কি করতে হবে? বিয়োগ। দেখেন বুঝছেন কিনা? 7 নাম্বার বিয়োগ কেন, বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। নগদান বইতে যোগ করে ফেলছি, এখন বিয়োগ করব। কারেক্ট, কারেক্ট ঐন্দ্রিলা চৌধুরী। ওকে, একটু জানান 7 নাম্বারটা বুঝছেন কিনা একটু জানান। সাত নাম্বারটা বুঝছেন কিনা একটু জানান। 7 মাইনাস, ইয়েস, বুঝছেন কিনা একটু বলেন। ওকে, আমি বিয়োগ করব, রাইট, আমি বিয়োগ করব। ওকে, থ্যাংক ইউ, সবাই বুঝছেন 7 নাম্বারটা। আমরা একদম লাস্টটাতে চলে যাই, 8 নাম্বার। দেখেন কি বলছে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক যখন সুদ মঞ্জুর করে, ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে টাকা যোগ করে দেয়। আর ব্যাংক যখন সুদ চার্জ করে, ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে মাইনাস করে দেয়।
দেখেন ব্যাংক যখন প্লাস করলো সুদ মঞ্জুর করে, আমি তখন প্লাস করি নাই। ব্যাংক যখন মাইনাস করলো আমার অ্যাকাউন্ট, আমি তখন মাইনাস করি নাই। তাহলে ব্যাংকের সাথে মিল করতে গেলে ব্যাংক সুদ আমাকে যোগ করতে হবে, আর ব্যাংকের সাথে মিল করতে গেলে ব্যাংক চার্জ আমাকে বিয়োগ করতে হবে। দেখেন এটা বুঝছেন কিনা 8 নাম্বারটা। আট নাম্বার বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন, এরপর আমি দেখাই দিব যে কিভাবে ইনপুটগুলো দিতে হয়। ওকে, সবাই লিখছে বুঝছি। এবার একটু আসি আমরা ইনপুটটা কিভাবে দিব। দেখেন সবার প্রথমে কি লেখা ছিল যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এটা আমরা লিখবো সব। আবার বলেন 8 নাম্বারটা। ওকে ওকে, 8 নাম্বারটা আবার আসতেছি। দেখেন দেখেন 8 নাম্বারে কি বলছে। 8 নাম্বারে বলছে হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করে। খুব ভালোভাবে খেয়াল করেন, ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে যোগ করে, আর ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করে রাখে। তো ব্যাংক যখন সুদ মঞ্জুর করছে, ব্যাংক আমার অ্যাকাউন্টে যখন যোগ করছে, আমি আমার নগদান বইতে যোগ করিনি। ভুল কার? আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে আমাকে মিল করতে গেলে আমাকেও কি করতে হবে? যোগ করতে হবে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। এবার আসেন ধার্যকৃত চার্জ। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিছে, অর্থাৎ ব্যাংক মাইনাস করছে, কিন্তু আমি কি আমার নগদান বইতে মাইনাস করছি? করি নাই। তাহলে আমি যেহেতু নগদান বইতে মাইনাস করি নাই, ভুল আমার। শুদ্ধ করার দায়িত্ব কার? আমার। তাহলে ব্যাংকের সাথে যদি আমাকে মিল করতে হয়, ব্যাংকের সাথে যদি আমাকে মিল করতে হয়, আমাকেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখেন বুঝছেন কিনা। একটু কমেন্ট করবেন, যারা 8 নাম্বারটা বুঝেন নাই তারা বুঝছেন কিনা একটু জানাবেন। অপূর্ব সেন একটু জানাবেন আপনি বুঝছেন কিনা এটা। তারপর নিহা একটু জানাবেন 8 নাম্বারটা বুঝছেন কিনা একটু জানান, তাহলে আমি পরবর্তী স্টেপে যাব। একটু জানান 8 নাম্বারটা বুঝছেন কিনা আপনারা। ওকে ঠিক আছে, আমরা এবার একটু দেখি যে আমরা ইনপুট কেমনে দিব। দেখেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। পরের ইয়াতে আসি। তো সবার প্রথমে আমরা লিখবো এখানে কিভাবে নগদান বই অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। আর ব্যাংক জমা লিখে আমরা টাকাটা বসাবো হচ্ছে এই ঘরে 30,500 টাকা। ঠিক আছে, এরপর এটার সাথে কিছু জিনিস যোগ হবে, কিছু জিনিস বিয়োগ হবে। যা যা যোগ হবে ওগুলো বসাবো, যা যা বিয়োগ হবে ওগুলো আমরা এখানে বসাবো। তো যোগের মধ্যে আমার কি কি ছিল? প্রথম জিনিস একটু আমি লিখে দিই। দেখেন যোগ, যোগের মধ্যে আমার ছিল প্রথমে ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। প্রথমে ছিল ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি।
কি রে বোর্ডে কি কোনো ঠিক আছে, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, কত টাকা? 10,000 টাকা। সেকেন্ড জিনিস কি ছিল? যোগের মধ্যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। শেষ অলমোস্ট। সরাসরি ব্যাংকে জমা কত টাকা? 15,000। এইভাবে করে আপনারা যা যা যোগ করার কথা ওগুলো যোগ করবেন, যা যা বিয়োগ করার কথা ওগুলো বিয়োগ করবেন। ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আমি আজকে একটু লিফট নিতেছি। নেক্সট দিন আমরা আরেকটা ম্যাথ করব, ওই দিন আমরা টোটাল ফরম্যাটেই ম্যাথটা করব। ওকে, তো আপাতত আজকের মতো ক্লাস এখানেই আমি শেষ করছি। কারো যদি কোনো কোয়েরি থাকে একটু জানান, যে কোনো কিছু জানার থাকলে আমাকে একটু বলেন। আমরা নেক্সট দিন ম্যাথটা করব। আজকে অনেকটাই সময় পার হয়ে গিয়েছে, সো এই কারণে আমার ক্লাসটা শেষ করতে হচ্ছে। সো নেক্সট দিন আমি ডিটেলস ম্যাথ করাই দিব। ওকে, একটু আমাকে জানান কারো কোনো কিছু জিজ্ঞেস করার আছে কি না, ম্যাথ সংক্রান্ত কোনো কিছু আপনার জানার আছে কি না একটু জানাবেন। ওকে, একটু জানান এই ম্যাথ রিলেটেড কোনো কিছু জানার আছে কি না। নাই? ওকে, ঠিক আছে। আর যারা আপনারা আছেন, আপনাদের নেক্সট 13 তারিখ আর কি, আই এম নট শিওর এখনও জিনিসটা হবে কি না, আমরা একটা এমসিকিউর ক্লাস নেওয়ার ট্রাই করব। যারা বিশেষ করে 2026-এ পরীক্ষা দিবেন তাদের জন্য আশা করি বিষয়টা ক্লাসটা ফ্রুটফুল হবে। সো আমরা কিছু সিলেক্টেড চ্যাপ্টারের উপরে এমসিকিউ ক্লাসটা নিব। সো আশা করি ওখান থেকে আপনারা কমন পাবেন, আর সবাই ক্লাসটা করবেন এবং ক্লাসটা শেয়ার দিবেন যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে সেটা পৌঁছে যায়, তারা যাতে উপকৃত হতে পারে, পাশাপাশি যাতে আমরা উপকৃত হতে পারি। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, টাটা।